ডিয়ার আরামবাগ টিভি, আশা করি আপনি ভালো আছেন। আপনি নিশ্চয়ই জানেন আমি নিয়মিত আপনার ভিডিও না দেখলেও কম বেশি আপনার প্রতিবেদনগুলো দেখি। আপনি খুব হাম্বেল ওয়েতেই বলেন আপনি কোনো সাংবাদিক নন, আপনি একজন ইউটিউবার, একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। কিন্তু তারপরেও সত্যি এটাই যে গত 8-9 বছরে শফিকুল ইসলাম একটি বড় নাম হয়ে উঠেছে। গ্রামে গঞ্জে শহরে মিটিং মিছিলে সব জায়গায় পৌঁছে যেত একটাই নাম, শফিকুল ইসলাম। একটা সময় ছিল যখন সাধারণ মানুষ, গ্রামগঞ্জের মানুষ তারা সন্ধ্যাবেলা চা মুড়ি চানাচুর নিয়ে শফিকুল ইসলামের খবর দেখার জন্য বসে থাকতেন। তিল তিল করে পরিশ্রম করে নিজের সন্তানের মতো ভালোবেসে আগলে ধরে আপনি বড় করে তুলেছেন আপনার চ্যানেল আরামবাগ টিভি। একটা সময় ছিল যখন তৃণমূল, সিপিএম, বিজেপি কারোর খবর করতে আপনি কখনো ছুটমার্ক করতেন না, আপনি সবার মিটিং মিছিলে পৌঁছে যেতেন। একটা ঘন্টা বলা যায়, তারপরে চলে আসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ আজকে এখানে বিরাট একটা জনসভা রয়েছে। পৌঁছে যেত একটাই নাম, শফিকুল ইসলাম। তারপর আমরা জানি আপনার জীবনে একটি কালো অধ্যায় আসে। চোখে চোখ রেখে কঠিন কঠিন প্রশ্ন করায় শাসক দল আপনার প্রতি ক্ষুব্ধ হন। দর্শক, আজকে এই মুহূর্তে আমার বাড়ির চারিদিকে প্রচুর লোকজন, কেউ বলছে পুলিশ, কিন্তু যারা খবর পাচ্ছি অনেক লোকজন এসেছেন আমার বাড়ির চারিদিকে রয়েছেন। হয়তো আমাকে বাড়ি ভেঙে ঢোকার চেষ্টা হবে, আমাকে গ্রেপ্তার করার চেষ্টা হবে, কিংবা কেউ বা কারা আমাকে এখান থেকে এখানে হয়তো মারধর করবে। আপনার বিরুদ্ধে মিথ্যে কেসে আপনাকে জেলে ঢোকানো হয়, আপনার স্ত্রীকে পর্যন্ত কারাগারে থাকতে হয়। সে একটা অসম লড়াইয়ের মধ্যে দিয়ে আপনাকে এবং আপনার পরিবারকে যেতে হয়েছে। একটা সময় ছিল যখন আপনার ছোট্ট ছোট্ট সন্তানরা তার মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু শফিকুল ইসলাম বুক চিতিয়ে সেই লড়াই লড়েছে এবং তার জেদ, তার সাহস তাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে। শফিকুল ইসলামকে কখনো শাসক দলের কাছে মাথা নোয়াতে হয়নি। এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যখন আপনি যাচ্ছিলেন, আপনার মনের মধ্যে চেপে বসেছিল একটা জেদ, যে করেই হোক এই শাসক দলের এই অন্যায়ের বিরুদ্ধে আপনাকে একটা পরিবর্তন আনতে হবে। আপনি পরিবর্তন চেয়েছিলেন, কিন্তু আমার আর একটা ইচ্ছে বা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে পরিবর্তন। তো পরিবর্তনের লক্ষ্যে যারা কথা বলেন তাদের কথাগুলো আমার চ্যানেলে বেশি জায়গা পায় এবং খুব সঠিকভাবেই চেয়েছিলেন। আস্তে আস্তে আপনি প্রশ্নবাণে ঝাঁঝরা করে দিতেন তৃণমূল কংগ্রেস দল এবং তাদের প্রত্যেকটি নেতা নেত্রীকে। বলছিলাম যে দরজা বিজেপির হয়তো বড়ই থেকে যাবে, হাত পা ধুয়ে আবার নিজের ঘরে ঢুকে পড়বেন শুভেন্দু অধিকারী, কিন্তু বিষয়টা সেদিকেই কিন্তু যাচ্ছে, যেটা আমরা ইঙ্গিত দিয়েছিলাম। আর একটা বিষয় যেটা অনেকে বলছেন যে শুভেন্দু অধিকারীর এই যে দর কষাকষি এত কথা বলছেন, আপনারা তো সহজ উদাহরণ দেখতে পাবেন কাঁথি পৌরসভার ওয়েবসাইটটা খুললেই। আমরা কাঁথি পৌরসভার ওয়েবসাইটটা খুলে আপনাদেরকে দেখাতে চাইছি যে সেখানে ওয়েবসাইটটা যখনই আপনারা খুলবেন সেখানে কি দেখতে পাবেন। ওয়েবসাইটটা খুললে আপনারা দেখতে পাবেন যে দুটো ছবি হয়তো প্রজেক্টের আছে, কিন্তু বাকি যে ছবিগুলো দেখতে পাবেন শিশির অধিকারী, একে বড় বড় করে ছবি, শুভেন্দু অধিকারী। ওয়েবসাইটটা খুললেই দেখতে পাবেন কাঁথি পৌরসভা, এবং তারপরে দেখতে পাবেন দিব্যেন্দু অধিকারী, তারপরে দেখতে পাবেন সৌমেন্দু অধিকারী, তারপরে আবার সেই প্রজেক্টের ছবি। অর্থাৎ একটা পৌরসভার ওয়েবসাইট খুললেই সেখানে তার পরিবারেরই সবার মুখ জলজল করছে। শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী, একটা মানে পরিবারের হয়ে গেছে গোটা পৌরসভাটা। এরকম এছাড়াও আরও অনেক পদে তারা রয়েছেন। আপনি পরিবর্তনের স্বপ্ন দেখলেন এবং আমাদের দেখালেন। আপনি বারবার আপনার প্রতিবেদনে বলেন আপনি একটা খুঁটি বেছে নিতে চান, একটা শক্ত খুঁটি, যে খুঁটি এই সরকারের পতন আনতে পারবে। আর দেখতে দেখতে সময়ের সাথে সেই খুঁটিটা আপনি খুঁজেও পেয়ে গেলেন, আর সেই খুঁটির নাম ভারতীয় জনতা পার্টি। 2021 সালে আপনি পশ্চিমবঙ্গের মানুষকে স্বপ্ন দেখালেন দিলীপ ঘোষের নেতৃত্বে পশ্চিমবঙ্গে পরিবর্তন সম্ভব। আর আপনার সেই স্বপ্নের মিছিলে হাঁটলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। আজকে আমরা এই কামারপুকুরে পেয়েছি রাজ্যের যিনি বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জেলা সফরে আছেন, এর আগে বীরভূমে বিভিন্ন জায়গায় ঘুরছেন, ঘুরতে ঘুরতে আজকেই কলকাতায় ফিরবেন এমনটাই জানা যাচ্ছে। দলের কাজ, সংগঠনের কাজ, অন্যরকমভাবে একটা কাজ সেটা কিন্তু করছেন। শাসক দলকে কড়া কড়া প্রশ্ন করার পাশাপাশি আপনার চ্যানেলে দিলীপ ঘোষকে নিয়ে ইতিবাচক খবর হওয়া শুরু হলো। আর সময় যত আস্তে আস্তে এগাল, দিলীপ ঘোষের পাশাপাশি উঠে এলো আরও একটা নাম, যার নাম শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষের পাশাপাশি শুভেন্দু অধিকারীকে নিয়েও আপনি শুরু করলেন ইতিবাচক খবর। সাল 2024, শফিকুল ইসলাম খুঁজে পেল আরেকটি নতুন খুঁটি। আপনি বিশ্বাস করলেন এবং আপনার অডিয়েন্সকে বিশ্বাস করালেন শুভেন্দু অধিকারীর হাত ধরে পরিবর্তন সম্ভব। সেই নতুন খুঁটির নাম হয়ে গেল এখন শুভেন্দু অধিকারী। ওয়েল অ্যান্ড গুড। শুভেন্দু অধিকারীর লড়াই, শুভেন্দু অধিকারীর সংগ্রাম
আপনার প্রতিবেদনে জায়গা পেতে লাগলো এবং আস্তে আস্তে খুব দক্ষতার সাথে সাইডলাইন হতে থাকলো দিলীপ ঘোষকে নিয়ে ইতিবাচক খবর। সাল 2024 আস্তে আস্তে মেনস্ট্রিম মিডিয়ায় উঠে আসতে লাগলো শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের দ্বন্দ্বের কথা এবং 2025 সালে যখন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেমন্তন্ন রক্ষা করতে জগন্নাথ ধামে উপস্থিত হলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে একসাথে গজা পেড়া খেলেন, তখন আরামবাগ টিভির শফিকুল ইসলাম আপনি ভীষণ চটে গেলেন। এবার খোলাখুলি দিলীপ ঘোষের বিরুদ্ধে আপনার আক্রমণ শুরু হলো। একটা হচ্ছে হয় দিলীপ ঘোষ শেষ, ফিনিশ, পলিটিক্যালি মানে পলিটিক্সে দিলীপ ঘোষ আজকের পর থেকে ফিনিশ। আপনি খুব সঠিকভাবে যুক্তি দেখাতেন 2021 সাল থেকে শয়ে শয়ে বিজেপি কর্মী যখন হত্যা হচ্ছে, বাড়ি ছাড়া হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তখন সেই দলের নেতা দিলীপ ঘোষ কি করে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে হাসি মুখে গজা পেড়া খায়। যখন সারা রাজ্য জুড়ে সবাই দেখছে শুভেন্দু অধিকারী একটা অসম লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আপনি খুব স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষকে আপনার ভিডিও থেকে পুরোপুরি সাইডলাইন করতে শুরু করেন, এমনকি আস্তে আস্তে আপনি ওনার বিরুদ্ধে কথা বলা শুরু করেন এবং খুব সঠিকভাবেই করেন। মমতা ব্যানার্জির সঙ্গে এই খোশ মেজাজে গল্প করা, এটা লড়াই হচ্ছে, এটা লড়াই। এবং তার সাথে আপনি আপনার অডিয়েন্সকে বোঝানো শুরু করেন বিজেপির আসল চালিকা শক্তি শুভেন্দু অধিকারী। প্রিয় শফিকুল ইসলাম, আপনার ইউটিউবে সদস্য সংখ্যা এখন প্রায় 16,70,000 মানুষ ছুঁই ছুঁই। আরামবাগের সেই ছেলে আজ বাংলা ইউটিউবের একটা বড় নাম। এই ছিল সংক্ষেপে আপনার একটা জীবনী। কিন্তু আমি আজ এত কথা আপনাকে নিয়ে কেন বলছি তার একটা কারণ আছে। যে শফিকুল ইসলামকে আমরা 8 থেকে 9 বছর আগে সত্যের জন্য লড়াই করতে দেখতাম, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে দেখতাম, আজ সে শফিকুল ইসলামকে আমরা খুঁজে পাই না। আর তাই আজ আমার প্রশ্নগুলো থাকবে সেই 8 থেকে 9 বছর আগের শফিকুল ইসলামকে। আপনার কোনো বাধ্যবাধকতা নেই, এর উত্তর আপনাকে দিতেই হবে, কারণ আমার মতো একটা ছোট্ট চ্যানেলকে আপনার খুব একটা পাত্তা দেওয়ার দরকারও আছে বলে আমার মনে হয় না। তারপরেও কিছু প্রশ্ন না করলেই নয়। এবং এই ভিডিওটি আমি যখন করছি, আমার সাবস্ক্রাইবার সংখ্যা 1,62,000। আজ আমার বিশ্বাস আপনাকে এই প্রশ্ন করার দরুন আমার সাবস্ক্রাইবার সংখ্যা 1,62,000 থেকে নেমে শুধু 62,000-এও ঠেকতে পারে, কিংবা শুধু 62-তেও এসে ঠেকতে পারে। তাতে যে খুব একটা আমার অসুবিধে হবে তা নয়, কারণ আমরা একসময় শফিকুল ইসলামকেও লড়াই করতে দেখেছি এবং সেই লড়াইয়ের কিছু শতাংশ লড়াই যদি আমিও করতে পারি, আমিও আবার আজকের জায়গায় ফিরে আসব। কিন্তু এই প্রশ্নগুলো করা খুব জরুরি। কোনো তৃণমূলপন্থী চ্যানেল যখন আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনি ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইলে বলেন যে আরামবাগ টিভি খুব বড় চ্যানেল, তাই ওই চ্যানেলের নাম নিয়ে কন্ট্রোভার্সি করলে ভালো ভিউজ হয়, মানুষ খেয়ে পরে ইনকাম করে বেঁচে থাকতে পারে। আমাকে অনেক মানুষ লিঙ্ক পাঠাচ্ছেন, দেখেছেন আপনার বিরুদ্ধে ইনি এই বলেছেন, দেখেছেন উনি ওই বলেছেন। আমি বলতে দিন না, যে আমার বিরুদ্ধে বলে তাদের ভিউ হয়, এস্টাবলিশ হওয়ার চেষ্টা করছেন, যদি হয় সমস্যা কি? আপনার এই মন্তব্যটা অনেকটা শোনা শোনা লাগে। আপনার এই মন্তব্যটা অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষের মন্তব্যের সাথে এক হয়ে যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে দাঁড়িয়ে ইউটিউবারের কুৎসা করতে গিয়ে বলেন ওনার নামে নেগেটিভ নিউজ করে অনেক ইউটিউবাররা নাকি সংসার চালায়, ওরা আপনার নাম করে আপনার নাম ভাগিয়ে খেয়ে পরে সংসার চালাচ্ছে। এরকম কুযুক্তি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মানায়, শফিকুল ইসলামের মুখে নয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবারে আসল প্রশ্নগুলো করা যাক। ডিয়ার শফিকুল ইসলাম, আপনি দিলীপ ঘোষকে নিয়ে যার পনাই চটেছেন এবং চটে যাওয়াই স্বাভাবিক। যে খুঁটিকে লক্ষ্য করে আপনি এগাচ্ছেন, সেই খুঁটির দলের কর্মীরা যখন বাড়ি ছাড়া হয়, হত্যা হয়, ধর্ষণ হয়, তখন তাদের নেতা সেই শাসক দলের সবচেয়ে বড় নেত্রীর পাশে বসে যখন হাসি মুখে গজা প্যাড়া খাবে, তখন তো আপনার রেগে যাওয়াটাই স্বাভাবিক। আপনি দিলীপ ঘোষকে নিয়ে সমালোচনা করেছেন এবং সঠিক কাজ করেছেন। এত কিছু অনিয়ম চলছে, যখন এত মানুষ মারা যাচ্ছেন, বিচার হচ্ছে না। 21-এর নির্বাচনের পরেও যেভাবে মানুষ ঘরছাড়া হয়েছিলেন, তখন এই পুলিশ মন্ত্রীকে দেখতে পাওয়া যায়নি, দিলীপ ঘোষকেও দেখতে পাওয়া যায়নি। আর উনি একটা কথা বারবার বলছেন, আমি দলকে দাঁড় করিয়েছি, আপনি একা দাঁড় করিয়ে দিয়েছেন, এটা তো প্রশ্ন তুলবেনই। কিন্তু আমার প্রশ্ন এখানে, যখন নরেন্দ্র মোদী একটা ইন্টারভিউতে বসে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর নিজে বেছে নিজের হাতে
আমাকে কুর্তা পাঠান পরার জন্য, নতুন নতুন কুর্তা পাঠান। आपको हैरानी होगी और वैसे मैं ये बोलूँगा तो चुनाव में मेरा नुकसान भी हो सकता है लेकिन ये ममता दीदी साल में आज भी मुझे 1-2 कुर्ते खुद सिलेक्ट करने जाती है और मेरे लिए 1-2 कुर्ते भेजती है। তখন আপনার এই প্রতিবাদ কোথায় থাকে? তখন আপনার রাগ হয় না? তখন আপনার নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে ইচ্ছা করে না? যখন আপনার কর্মীরা বাংলায় দিনের পর দিন ঘর ছাড়া হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন করা হচ্ছে, তখন প্রতি বছর আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় কুর্তা পাঠান আর আপনিও সেটাকে এনজয় করেন। আপনি দিলীপ ঘোষকে নিয়ে প্রশ্ন করছেন, খুব ভালো কথা, কিন্তু আপনি নরেন্দ্র মোদীকে নিয়ে একই প্রশ্ন কেন করেন না? আপনি কেন নরেন্দ্র মোদীর উপরে খেপে যান না? নাকি নরেন্দ্র মোদীকে নিয়ে ঠিক একই প্রশ্ন যদি যেটা দিলীপ ঘোষকে করেছেন সেটা যদি আপনি করে ফেলেন, তাহলে কি কোনোভাবে আপনার সাবস্ক্রাইবার কমে যাবার কোনো ভয় আছে? নাকি শুধু দিলীপ ঘোষকে আলাদা করে কোনো একটা যুক্তি দিয়ে পার্টি থেকে সাইডলাইন করানোটাই আপনার মূল উদ্দেশ্য ছিল? যদি আপনার উদ্দেশ্য সৎ এবং সঠিক থাকে যে বিজেপির কর্মীরা মারা যাচ্ছে, খুন হচ্ছে, তার জন্য একটা নেতৃত্ব এভাবে একসাথে বসে ফুর্তি করতে পারে না, দ্যাট সেম লজিক অ্যাপ্লাইজ টু নরেন্দ্র মোদী। তাহলে আপনি নরেন্দ্র মোদীকে কেন প্রশ্ন করেন না? উল্টে আপনি দিনের পর দিন নরেন্দ্র মোদী যখন পশ্চিমবঙ্গে সভা করতে আসেন, সেই সভা থেকে নরেন্দ্র মোদী কি বক্তৃতা দিল, কি হুমকি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল, তা সাধারণ মানুষকে দেখিয়ে পরিবর্তনের স্বপ্ন দেখেন। বাংলায় যখন নরেন্দ্র মোদী আসে তখন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো কুর্তিটা পরে বাংলায় আসে? সেই প্রশ্নটা একবার করতে ইচ্ছে করে না? এটা আপনি কোনো লুকানো চুরানো ব্যাপার নয়, আপনি খুব ওপেনলি বলেন আপনি এখন বিজেপিকেই মনে করছেন ওরাই পরিবর্তন আনতে পারবে, এবং বিজেপি কর্মীরা যখন কোথাও আক্রান্ত হন আপনি সেটা নিয়ে খবর করেন, আপনার তখন মন কাঁদে। কিন্তু আপনার কি সত্যি মন কাঁদে? 2021 সালে নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুন হলেন তৃণমূলের নেতা শেখ সুফিয়ান এবং তার জামাইয়ের হাতে। সিবিআই তদন্ত করলো এবং উঠে এলো শেখ সুফিয়ান এবং তার জামাইয়ের নাম। এবং ঠিক তার পরে পরে যখন মিউনিসিপ্যালিটি ভোট হলো, তখন শেখ সুফিয়ানের জামাই, যিনি দেবব্রত মাইতিকে খুন করেছেন বলে দাবি করা হয়, সেই শেখ সুফিয়ানের জামাইকে শুভেন্দু অধিকারী পঞ্চায়েত ইলেকশনে টিকিট দিলেন। একপাশে যখন কর্মীরা মারা যাচ্ছে বলে দিলীপ ঘোষ কেন হেসে হেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বসে গজা পেড়া খেলো, তাই নিয়ে আপনার বুক কাঁদে এবং আপনি দিলীপ ঘোষকে প্রশ্ন করতে পারেন, আপনার বুক একবার দেবব্রত মাইতির জন্য কাঁদেনি? আপনি একবার শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে পারেননি কেন নন্দীগ্রামে শেখ সুফিয়ান এবং তার জামাইকে বিজেপিতে আনা হলো? শেখ সুফিয়ানের জামাইকে শুভেন্দু অধিকারী নিজের হাতে বিজেপির টিকিটটা তুলে দিয়েছিল, তখন আপনার বুক কাঁদেনি? শফিকুল ইসলাম, এই বিচারিতাগুলো আমাদের কেন দেখতে হয়? আর এটা নিয়ে প্রশ্ন তোলা কি খুব অস্বাভাবিক? আপনি দিনের পর দিন ঠিক যে ভুলের জন্য দিলীপ ঘোষকে প্রশ্ন করেন, সেই একই ভুলগুলোর জন্য কেন শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেন না? এর পেছনে অঙ্কটা ঠিক কি ডিয়ার আরামবাগ টিভি? আমার আপনাকে দ্বিতীয় প্রশ্ন, আপনি আপনার প্রতিবেদনে বারবার বলেন যে যখন শুভেন্দু অধিকারী গোটা রাজ্য জুড়ে আন্দোলন করছে, প্রতিবাদ করছে, শাসক দলকে প্রশ্ন করছে, প্রশ্নবাণে বিদ্ধ করছে, আর তখন দিলীপ ঘোষ বিয়ে করছেন, তখন দিলীপ ঘোষ পুকুরের পাশে বসে মাছ ধরছেন, এই জিনিসগুলো দেখতে দৃষ্টিকটু তো লাগেই। আপনি যে খুঁটি ধরে পরিবর্তন করতে চাইছেন, আপনার জায়গায় আমি থাকলেও আমার তো খারাপ লাগতো। কিন্তু ডিয়ার আরামবাগ টিভি, 2018 সালের 7ই সেপ্টেম্বর দিনটা আপনার মনে পড়ছে না তো? আমি মনে করিয়ে দিচ্ছি। তখন তৃণমূলে ছিলেন শুভেন্দু অধিকারী এবং পুরো অধিকারী ফ্যামিলি, আর বিজেপিতে ছিলেন দিলীপ ঘোষ। পুরো রাজ্যের শাসকের চোখ রাগানিকে উপেক্ষা করেও দিলীপ ঘোষ সেদিন গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ করছিলেন, আন্দোলন করছিলেন, মিটিং মিছিল করছিলেন, এবং তার রেজাল্ট আমরা দেখেছি 2019 সালে উনি কতগুলো সিট পেয়ে ভারতীয় জনতা পার্টিকে সামনের সারিতে নিয়ে এসেছিলেন। 2018 সালের 7ই সেপ্টেম্বর দিলীপ ঘোষ একটি সভা করতে কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডের উপর দিয়ে যাচ্ছিলেন। ওনার কারোর সাথে ঝামেলা ছিল না, কারোর সাথে কোনো অশান্তি ছিল না। সেই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন অধিকারী ফ্যামিলি এবং তাদের গুন্ডা। সেদিন ঠিক কি হয়েছিল তার চিত্র একবার দেখে নিন।
তছনছ বিজেপির রাজ্য সভাপতির গাড়ি, একের পর এক বাইক ভাঙচুর, আক্রান্ত 7 বিজেপি কর্মী, কারো মাথা ফেটেছে, কারো নাক। বিজেপিকে আটকাবার জন্য যত রকম রাস্তা গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে ফেল হয়ে গেছে, তাই শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে। আরও মজার ব্যাপার, আমি দেখলাম এখানকার স্থানীয় এমপি দাঁড়িয়েছিলেন এবং লোকাল পুলিশও দাঁড়িয়েছিল, তাদের সামনে এই আক্রমণ হয়, একাধিক কার্যকর্তা চোট পেয়েছেন। হামলার খুঁজে খুঁজে অধিকারী ফ্যামিলি তাদের গুন্ডাকে পাঠিয়ে দিলীপ ঘোষের উপর চড়াও করা হয়। তাদের কর্মীকে, বিজেপি কর্মীকে খুনের চেষ্টা অবধি করা হয়। দিলীপ ঘোষের গাড়ি ভেঙে দেওয়া হয়। দিলীপ ঘোষ কোনো রকম একটা হোটেলে ঢুকে নিজের প্রাণটুকু বাঁচিয়েছিলেন। কার হাত থেকে বাঁচিয়েছিলেন? শুভেন্দু অধিকারী এবং তার ভাই। যে দিলীপ ঘোষ কঠিন সময়ে, যখন শুভেন্দু অধিকারী শাসক দলে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গজাপাড়া নয় রসগোল্লা খেতেন, তখন এই দিলীপ ঘোষ চোখে চোখ রেখে শাসক দলের সাথে লড়াই করত। আর এখন সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে এসে ঠিক করে দেন দিলীপ ঘোষ কোন কেন্দ্র থেকে টিকিট পাবে। আপনি নিজেকে একবার দিলীপ ঘোষের জায়গায় রেখে ভেবে দেখুন, আপনি যদি দিলীপ ঘোষ হতেন আপনার কেমন লাগতো? আপনাকে তো একটা সময় তৃণমূল কংগ্রেসের পুলিশ নেতারা কম হ্যারাসমেন্ট করেনি, আর আজকে যদি কোনোভাবে আপনাকে তাদের আন্ডারে কাজ করতে হতো, আপনি মেনে নিতেন শফিকুল ইসলাম? কিন্তু আপনারা দিনের পর দিন চ্যানেলে বসে প্রতিবেদন করে মানুষকে বোঝান শুভেন্দু অধিকারী বিজেপির জন্য কি কি করছে আর দিলীপ ঘোষ কোথায় বসে গজা পেড়া খাচ্ছে। দেখুন, দিলীপ ঘোষের প্রতি আমার কোনো সিম্প্যাথি নেই। এই ভিডিওটা বানানোর জন্য দিলীপ ঘোষ আমাকে একটা টাকাও দেয়নি, এমনকি দিলীপ ঘোষ হয়তো আমাকে চেনেও না। যে লোকটা এক সময় শাহিনবাগের সিএএ আন্দোলনের সময় বলেছিল যে এতগুলো মহিলা, এতগুলো বাচ্চা ছেলে মেয়ে এত ঠান্ডায় কেন মরছে না, সেই মানুষটার প্রতি আমার কোনো সিম্প্যাথি নেই। যে দিলীপ ঘোষ যত বড়ই আমাদের বিরোধিতা থাক মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, তাকে বারমুন্ডা পরার পরামর্শ দেন কিংবা মহিলাদের বলেন তাদের গলায় দাঁড়িয়ে পড়বো, দিয়েছি কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন, 14 পুরুষ তুলবো। সেই দিলীপ ঘোষের প্রতি আমার কোনো সমবেদনা নেই। কিন্তু যখন দিলীপ ঘোষ এই কথাগুলো বলতো, তখন আপনারা ডিয়ার আরামবাগ টিভি, আপনারা দিনের পর দিন সেগুলোকে নিয়ে গর্ব করেছেন, দিলীপ ঘোষকে বাঘের বাচ্চা বানিয়েছেন। সেদিন সমালোচনা আমরা করেছিলাম। আর আজকে যখন সেই দিলীপ ঘোষ বেড়ালের বাচ্চা থেকে আপনাদের দয়ায় বাঘের বাচ্চা তৈরি হলো এবং আপনাদেরকেই নাম না করেও বেজন্মা বলল, তখন আপনাদের গায়ে লেগেছে, তখন আপনাদের প্রতিবাদ করতে ইচ্ছে করেছে এবং আবার খুব সঠিকভাবেই প্রতিবাদ করেছেন। কেন কোনো রাজনৈতিক নেতা, কোনো ইউটিউবারকে সাহস পাবে, এতটা সাহস পাবে বেজন্মা বলার দিলীপ ঘোষকে? আপনাদের গায়ে লেগেছে, আপনারা প্রতিবাদ করেছেন, সঠিকভাবেই প্রতিবাদ করেছেন। কিন্তু ডিয়ার আরামবাগ টিভি, যখন শুভেন্দু অধিকারীরা একটা কোনো মুসলিমের ভুল দেখাতে গিয়ে গোটা কমিউনিটিকে শান্তির ছেলে বলে এবং সেই কমিউনিটিকে আপনি রিপ্রেজেন্ট করেন, আপনার নিজের দিকে তাকিয়ে নিজেকে ছোট মনে হয় না? তখন আপনার প্রতিবাদ করতে ইচ্ছে করে না? নাকি তখন সবটা গায়ে সয়ে নেন? তার পেছনে কোনো কারণ আছে কি? যে দিলীপ ঘোষ পুরো দমে 2016-17 সাল থেকেই পুরো দমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে গেছেন, তখন শুভেন্দু অধিকারীরা টিএমসিতে বসে দিনের পর দিন চাকরি চুরিতে জড়িয়ে গেছেন, কখনো হাত পেতে কাগজ মুড়ে টাকা নিতে দেখা গেছে। অন্যায়ের বিরুদ্ধে যে শফিকুল ইসলাম এত আওয়াজ তুলতেন এবং আমার বিশ্বাস এখনো উনি তোলেন, সেই আরামবাগ টিভি এখন শুভেন্দু অধিকারীকে পরিবর্তনের জন্য প্রধান সেনাপতি হিসেবে দেখেন। কাল যদি অভিষেক ব্যানার্জি মনে করেন যে তৃণমূলে আমার শ্বাস আটকে আসছে, আমাকে বিজেপিতে গিয়ে পরিবর্তন আনতে হবে, এবং শুভেন্দু অধিকারীর মতোই তিনিও রাজ্য জুড়ে দাপিয়ে বেড়ান এবং নিজের পিসির নামে ভুরি ভুরি অভিযোগ আনেন, তখন কি এই আরামবাগ টিভি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়েও গলা ফাটাবেন? তখন কি এই আরামবাগ টিভি দিলীপ ঘোষের থেকেও আজকে যেমন শুভেন্দু অধিকারীকে বড় নেতৃত্ব হিসেবে মনে করেন, তখন কি দিলীপ ঘোষ কিংবা শুভেন্দু অধিকারীর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বড় নেতৃত্ব হিসেবে মনে করতে পারবেন? দিলীপ ঘোষের উপর আপনাদের রাগ এতটাই বেড়ে গেল যে একটি ভিডিওকে আপনাকে প্রকাশ করতে হলো, যেখানে আপনাকে লিখতে হলো ঘোষবাবুর কুকীর্তি।
তাই নিয়ে একটা পর্ন ভিডিও আপনি একজন রেসপন্সিবল পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হোক কিংবা ইউটিউবার হই কিংবা সাংবাদিক হন, তা সত্ত্বেও আপনার চ্যানেলে ওটাকে প্রকাশ করলেন ব্লার করে, এবং আপনি মেনেও নিয়েছেন আপনি প্রথম ইউটিউবার যিনি ওই ভিডিওটা ইউটিউবে এনে প্রকাশ করেছেন। ডিয়ার শফিকুল ইসলাম, আপনি ওই ভিডিওতে জানি কারণ নাম নেননি, আপনি আইনি ফাঁক রাখার চেষ্টা করেছেন, আইনি ফাঁক রেখে মানুষকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ওটা দিলীপ ঘোষ। ওই কথায় বলে না, চোর চুরি করলেও কিছু একটা হিন্ট রেখে দিয়ে যায়, সেই হিন্টটা হয়তো আপনি আপনার ভিডিওতে রেখে দিয়ে গেছেন। প্রথম কথা, আপনি ঘোষবাবু বলে একটি কোনো মানুষকে বোঝাতে চেয়েছেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনি বুঝিয়েছেন, ওই ব্যক্তি নাকি আপনাদেরকে বেজন্মা বলেছে, এবং ঠিক তার দুদিন আগে আপনি স্পষ্ট করে বলে দিয়েছিলেন আপনার ভিডিওতে কে আপনাকে বেজন্মা বলেছে। আমি জানি না আইন বিষয়টিকে কিভাবে দেখবে, কিন্তু আমি যে শফিকুল ইসলামকে সৎ, নিষ্ঠাবান, বলিষ্ঠ একজন সাংবাদিক মনে করতাম, সে একটা ভিডিও করতে গিয়ে কেন এত নাম লুকোচুরি, কেন নামটা মুখে নিতে পারলো না? যদি সত্যি করেই কারোর ভিডিও হয়, আপনি মুখে নামটা আনতেই পারতেন, আপনি একজন বলিষ্ঠ সাংবাদিক, নিরপেক্ষ সাংবাদিক, আপনি করতেই পারতেন, কিন্তু না, আপনি বেছে নিলেন কারোর চরিত্র হনন, কারোর বিশেষ মুহূর্তকে ক্যামেরাবন্দি করে মানুষকে দেখানোটা কতটা যুক্তিযুক্ত? একটা প্রাপ্তবয়স্ক মানুষ আরেকজন প্রাপ্তবয়স্ক মানুষের সাথে, সেটা তার স্ত্রী হোক কি না হোক, যদি কনসেন্ট নিয়ে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে লিপ্ত থাকে, দুনিয়ার কারোর অধিকার নেই সেই ভিডিওটিকে সামনে এনে প্রকাশ করে তাকে কালিমা লিপ্ত করার। আমি জানি না এই বুদ্ধিটা আপনাকে কে দিয়েছিল যে দিলীপ ঘোষকে খারাপ প্রমাণ করার জন্য দিলীপ ঘোষের সেক্সুয়াল ভিডিওকে সামনে আনতে হবে, এবং তাই যদি হয় পৃথিবীতে সবাই খারাপ, কারণ পৃথিবীতে সবাই সেক্স করে, এবং কারণ আমি বিশ্বাস করি যারা ওই ভিডিওটিকে খারাপ বলছেন বা সেক্সুয়াল অ্যাক্টিভিটিটাকে খারাপ বলছেন, তারা নিশ্চয়ই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার দ্বারা জন্মগ্রহণ করেননি, এবং সেই ভিডিওটিকে এক্সপ্লেন করতে গিয়ে বলা হয়েছে ওটা নাকি কোনো এক পার্টি অফিসে। আপনি যদি মানুষটিকেই না চিনলেন, আপনি বুঝলেন কি করে ওই ভিডিওটা পার্টি অফিসে, না বেডরুমে, না ড্রয়িং রুমে, না নিজের পার্সোনাল অফিসে? আইনের ফাঁক থাকুক না থাকুক সেটা পুলিশ প্রশাসন ওরা আলাদা করে বিচার করবে, কিন্তু নৈতিকভাবে আপনি একজন ব্যক্তিকে কালিমালিপ্ত করার জন্য যে পদক্ষেপটা নিয়েছেন, যা 8-9 বছরের আগের আরামবাগ টিভির শফিকুল ইসলামের সাথে একদম যায় না। আমার ভেতরে ভেতরে এই প্রশ্নগুলো উঠছিল, তাই ভাবলাম কেন না ভিডিওর আকারেই প্রশ্নগুলো করে ফেলি। আপনাকে পার্সোনালি ফোন করেও করতে পারতাম, তাতে বিশেষ কিছু লাভ হতো বলে আমার মনে হয় না। আপনি উত্তর দিতে বাধ্য কিনা তাও আমি জানি না, এবং আপনি দেবেনও না, সেটাও স্বাভাবিক, না দেওয়াটাও স্বাভাবিক। এবং আপনাকে এই প্রশ্নগুলো করার জন্য আমি বিশ্বাস করি আপনার দিক থেকে আমার কোনো ভিডিও সামনে আসবে না। আপনি বলেছেন আপনার ভিডিওতে 2026 সাল অবধি এই বিজেপি নামক খুঁটিটাকে আপনি বেছে নিয়েছেন, দেখবেন ওরা যদি পরিবর্তন করতে না পারে আপনি আবার অন্য একটা খুঁটি বেছে নেবেন। আপনাকে দয়া করে হাত জোড় করে রিকোয়েস্ট করতে চাই, আপনি খুঁটি হিসেবে বিজেপিকে বেছে নিন, খুঁটি হিসেবে কংগ্রেসকে বেছে নিন, খুঁটি হিসেবে আম আদমি পার্টিকে বেছে নিন, খুঁটি হিসেবে আর দুনিয়া যাদেরকে বেছে নেন, সিপিএমকে বেছে নিয়ে সিপিএমের হয়ে ভিডিও করে বিজেপির মতো আর সিপিএমের সর্বনাশ করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। বলছিলাম যে দরজা বিজেপির হয়তো বড়ই থেকে যাবে, হাত পা ধুয়ে আবার নিজের ঘরে ঢুকে পড়বেন শুভেন্দু অধিকারী, কিন্তু বিষয়টা সেদিকেই কিন্তু যাচ্ছে, যেটা আমরা ইঙ্গিত দিয়েছিলাম। আর একটা বিষয় যেটা অনেকে বলছেন যে শুভেন্দু অধিকারীর এই যে দর কষাকষি এত কথা বলছেন, আপনারা তো সহজ উদাহরণ দেখতে পাবেন কাঁথি পৌরসভার ওয়েবসাইটটা খুললেই। আমরা কাঁথি পৌরসভার ওয়েবসাইটটা খুলে আপনাদেরকে দেখাতে চাইছি যে সেখানে ওয়েবসাইটটা যখনই আপনারা খুলবেন সেখানে কি দেখতে পাবেন। ওয়েবসাইটটা খুললেই আপনারা দেখতে পাবেন যে দুটো ছবি হয়তো প্রজেক্টের আছে, কিন্তু বাকি যে ছবিগুলো দেখতে পাবেন শিশির অধিকারী, একে বড় বড় করে ছবি, শুভেন্দু অধিকারী। ওয়েবসাইটটা খুললেই দেখতে পাবেন কাঁথি পৌরসভা, এবং তারপরে দেখতে পাবেন দিব্যেন্দু অধিকারী, তারপরে দেখতে পাবেন সৌমেন্দু অধিকারী, তারপরে আবার সেই প্রজেক্টের ছবি। অর্থাৎ একটা পৌরসভার ওয়েবসাইট খুললেই সেখানে তার পরিবারেরই সবার মুখ জলজল করছে, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী। একটা মানে পরিবারের হয়ে গেছে গোটা পৌরসভাটা। এরকম এছাড়াও আরও অনেক পদে তারা রয়েছেন।